তো বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি রেসপিরেশন ইন প্ল্যান্টস অথবা উদ্ভিদের শোষণের লাইন বাই লাইন রিডিং। তো চলো শুরু করা যাক। জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় জীবন শক্তির, যার সাহায্যে জীব কোষ বিভাজন, বৃদ্ধি, জনন, চলন, গমন ও প্রোটোপ্লাজমের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া প্রভৃতি মৌলিক শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করে। এই শক্তির উৎস হলো খাদ্য। প্রকৃতপক্ষে সালোক সংশ্লেষের সময় সবজীরা সরাসরি সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে গ্লুকোজ প্রস্তুত করে, অর্থাৎ গ্লুকোজের মধ্যে সৌরশক্তির একাংশ রাসায়নিক স্থিতিশক্তিরূপে আবদ্ধ থাকে। খাদ্য গ্রহণের মাধ্যমে বাস্তুতন্ত্রের প্রত্যেক পরভোজী জীব এই স্থৈতিক শক্তি সংগ্রহ করে, কিন্তু খাদ্যের মধ্যে আবদ্ধ এই স্থৈতিক শক্তিকে জীবদেহ সরাসরি ব্যবহার করতে পারে না। এক বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থিত খাদ্যবস্তু জারিত হয়ে এটিপি নামক উচ্চ জৈব শক্তি সম্পন্ন যৌগ তৈরি করে, যা সাময়িকভাবে কোষে সঞ্চিত থাকে। এই শক্তি ব্যয় করে কোষ যাবতীয় জৈবনিক ক্রিয়া সম্পন্ন করে এবং তাপ শক্তি মুক্ত করে। এই বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলো শোষণ। এখানে শোষণের সংজ্ঞা দিয়েছে যে অপচিতিমূলক জৈব রাসায়নিক বিক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্যবস্তু নির্দিষ্ট শ্বাস উৎসেচকের নিয়ন্ত্রণে মুক্ত অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয় এবং খাদ্য মধ্যস্থ স্থিতিশক্তির কিছুটা রাসায়নিক শক্তিরূপে সংশ্লেষিত এটিপিতে আবদ্ধ হয় এবং বাকি অংশ তাপ শক্তিরূপে মুক্ত হয়, তাকে শোষণ বলে। শোষণের স্থান: যে কোনো সজীব কোষে খাদ্যবস্তুর জারণ তথা শোষণ সংঘটিত হয়। কোষের মধ্যে হয় বলে একে কোষীয় শোষণ বা সেলুলার রেসপিরেশন বলা হয়। শোষণে কয়েকটি পর্যায়ের মাধ্যমে শোষণ সম্পন্ন হয়, সেগুলি নির্দিষ্ট অংশে ঘটে। প্রথম হচ্ছে প্রোক্যারিওটিক কোষের শোষণ স্থান। বলছে প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, মানে যে সমস্ত কোষ আদি বা অনেক পুরানো, যারা প্রথমে ছিল, তাদের মাইটোকন্ড্রিয়া থাকে না। এখানে সাইটোপ্লাজমে ও কোষ পর্দার দ্বারা গঠিত মেসোজোম নামক কোষীয় গঠনে শোষণের ধাপগুলি সংঘটিত হয়। আর ইউক্যারিওটিক কোষের শোষণ স্থান: ইউক্যারিওটিক কোষে সবাদ শোষণ 4টি পর্যায়ে সংঘটিত হয়। এগুলি নিচে সারণীর মাধ্যমে উল্লেখ করা হলো। প্রথম পর্যায়ে আমাদের বলেছে গ্লাইকোলাইসিস, যেটা কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন। সেকেন্ড পর্যায়ে বলেছে জারকীয় ডিকার্বোস্কিলেশন, যেটা ঘটে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। থার্ড ক্রেবস চক্র, সেটাও মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ঘটে। আচ্ছা, আমরা আগের ধাপে যে পড়েছিলাম যে উদ্ভিদের ইউক্যারিওটিক কোষের শোষণ স্থান, তার আমরা 4টে পর্যায়ে পড়েছিলাম। একটা পর্যায়ে ছিল গ্লাইকোলাইসিস, দ্বিতীয় পর্যায়ে ছিল জারকীয় ডিকার্বোস্কিলেশন, থার্ড ছিল ক্রেবস চক্র, ফোর্থ ছিল ইলেকট্রন পরিবহন তন্ত্র প্রান্তীয় শোষণ। প্রথমে কোথায় হয়েছিল? সাইটোপ্লাজমে, কোষীয় কোষের সাইটোপ্লাজমে। সেকেন্ড ঘটেছিল মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, থার্ড মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, এবং ফোর্থটা ঘটেছিল মাইটোকন্ড্রিয়ার কিস্ট্রীয় অন্তঃপর্দায়। এবারে আমরা পড়ব শোষণের সময়। শোষণ প্রক্রিয়াটি সমস্ত সজীব কোষে দিন রাত সব সময় ঘটে। শোষণ যদি বন্ধ হয়ে যায় তাহলে জীবের মৃত্যু ঘটবে। আর শোষণ বস্তুর কথা বলছে। প্রোটোপ্লাজমে সঞ্চিত যেসব বস্তু শোষণের সময়ে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাকে শোষণ বস্তু বা রেসপিরেটরি সাবস্ট্রেট বলা হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং জৈব অ্যাসিড কোষের শোষণ বস্তু হিসাবে ব্যবহৃত হয়। এগুলির মধ্যে সরল শর্করা গ্লুকোজই হল প্রধান শোষণ বস্তু। সেই জন্য গ্লুকোজকে শোষণের আরম্ভ বিন্দু বা স্টার্টিং পয়েন্ট বলা হয়। শোষণে অংশগ্রহণকারী খাদ্য উপাদান: প্রথম শর্করা, 2 প্রোটিন, 3 ফ্যাট। শর্করা জাতীয় খাদ্য উপাদানের মধ্যে কি পড়ছে? যেটা শোষণে অংশগ্রহণ করছে: গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। প্রোটিনের মধ্যে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটের মধ্যে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। শোষণ বস্তুর উপর নির্ভর করে শোষণের প্রকার। শোষণ আবার 2 প্রকারের হয়:
শোষণ বস্তুর উপর নির্ভর করে। ফার্স্ট হচ্ছে ভাসমান শোষণ বা ফ্লোটিং রেসপিরেশন, সেকেন্ড হচ্ছে প্রোটোপ্লাজমীয় শোষণ বা প্রোটোপ্লাজমিক রেসপিরেশন। তাহলে প্রথমে ভাসমান শোষণ বা ফ্লোটিং রেসপিরেশন নিয়ে আলোচনা করা যায়। বলছে যে শোষণে গ্লুকোজ বা ফ্যাট শোষণ বস্তুরূপে ব্যবহৃত হয় তাকে ভাসমান শোষণ বলে। কোষে সাধারণত এই পদ্ধতি ঘটে। সাধারণত আমাদের কোষে কি ধরনের রেসপিরেশন ঘটে? ভাসমান শোষণ বা ফ্লোটিং রেসপিরেশন। এক্ষেত্রে কি হয়? গ্লুকোজ বা ফ্রুক্টোজ শোষণ বস্তুরূপে ব্যবহৃত হয়। সেকেন্ড হচ্ছে প্রোটোপ্লাজমীয় শোষণ। সেটা কি? যে শোষণে প্রোটোপ্লাজমীয় প্রোটিন বা ফ্যাট শোষণ বস্তুরূপে ব্যবহৃত হয় তাকে প্রোটোপ্লাজমীয় শোষণ বলে। সাধারণত অনশন চলাকালীন কোষের শর্করা ও ফ্যাটের সঞ্চয় শেষ হয়ে যায়, ফলে কোষে এই শোষণ পদ্ধতি দেখা যায়। এই প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিডের জারণের ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয় যা কোষের ক্ষতি করে। প্রোটোপ্লাজমীয় শোষণ ও ভাসমান শোষণের পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে শোষণ বস্তু। যদি আমি প্রোটোপ্লাজমীয় শোষণ দেখি তো তার ক্ষেত্রে থাকবে প্রোটিন শোষণ বস্তু হিসাবে, আর ভাসমান শোষণের ক্ষেত্রে শোষণ বস্তু হিসেবে থাকবে শর্করা বা ফ্যাট। সেকেন্ড বলছে কোষের মৃত্যু। প্রোটোপ্লাজমীয় শোষণ কোষের গঠনগত উপাদান ভাঙে, এই জন্য কোষের মৃত্যু ঘটতে পারে। আর ভাসমান শোষণ কোষের সঞ্চিত বস্তু ব্যবহৃত হয়, সেই জন্য কোষের মৃত্যু ঘটে না। যদি আমি ভাসমান শোষণ দেখি তো ভাসমান শোষণের ক্ষেত্রে কোষে সঞ্চিত বস্তু ব্যবহৃত হয়, সেই জন্য কোষের মৃত্যু ঘটে না। আর প্রোটোপ্লাজমীয় শোষণের ক্ষেত্রে কোষের গঠনগত উপাদান ভেঙে যায়, ফলে কোষের মৃত্যু ঘটতে পারে। সময়কাল। প্রোটোপ্লাজমীয় শোষণ সংক্ষিপ্ত সময় ধরে হয়, কিন্তু ভাসমান শোষণ দীর্ঘ সময় ধরে হয়। আচ্ছা, বিষাক্ত উপাদান। প্রোটোপ্লাজমীয় শোষণের ক্ষেত্রে বলছে বিষাক্ত উপাদান অ্যামোনিয়া উৎপন্ন হয় যা কোষের ক্ষতি করে। আর ভাসমান শোষণের ক্ষেত্রে কোনো বিষাক্ত উপাদান উৎপন্ন হয় না। অবস্থা। প্রোটোপ্লাজমীয় শোষণ শুধু অনশন চলাকালীন কোষে প্রোটোপ্লাজমীয় শোষণ সম্পন্ন হয়। আর যদি ভাসমান শোষণ দেখি তো কোষে প্রতিনিয়ত এই পদ্ধতিতেই শোষণ হয়। শোষণ একটি তাপমোচী বা শক্তিমোচী বিক্রিয়া। তাহলে যদি বলা হয় যে শোষণ কি তাপগ্রাহী প্রক্রিয়া, আমি বলবো যে না, শোষণ একটা তাপমোচী বা শক্তিমোচী প্রক্রিয়া। এবারে কেন বলা হচ্ছে শোষণকে এই শক্তিমোচী বা তাপমোচী প্রক্রিয়া? ক্যালোরিযুক্ত জৈব যৌগ শোষণ প্রক্রিয়ায় সম্পূর্ণ বা আংশিক জারিত হয়ে উচ্চ শক্তির এটিপি উৎপন্ন করে, অর্থাৎ খাদ্য মধ্যস্থ স্থিতিশক্তির মুক্তি ঘটে ও সঙ্গে সঙ্গে তাপ শক্তি নির্গত হয়। তাই জন্য শোষণের ক্ষেত্রে তাকে শক্তিমোচী বা তাপমোচী প্রক্রিয়া বলে। মানে মেনলি হচ্ছে শোষণের ক্ষেত্রে শক্তি বা তাপের মুক্তি ঘটে। শোষণ একটি অপচিতিমূলক প্রক্রিয়া। কেন? কোষস্থ খাদ্যবস্তু শোষণের ফলে ভেঙে যায় এবং সরল উপাদান উৎপন্ন করে। এর ফলে খাদ্য মধ্যস্থ শক্তির মুক্তি ঘটে। ফলস্বরূপ কোষে জৈব বস্তুর পরিমাণ কমে যায় ও কোষস্থ প্রোটোপ্লাজমের শুষ্ক ওজনও হ্রাস পায়। তাই শোষণকে অপচিতিমূলক প্রক্রিয়া বলা হয়। শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট সেটা কি? 24 ঘন্টা ধরে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে কোনো জীবিত বা সদ্য মৃত জীবদেহকে রাখলে দেহের জলীয় অংশের 60 থেকে 70% কমে যায়। এই অবস্থায় জীবের যে ওজন পাওয়া যায় তাকে জীবের শুষ্ক ওজন বলা হয়। শোষণ ও দহন। ল্যাভোইসিয়ার 1789 প্রথম বলেন যে শোষণ এক প্রকার নিয়ন্ত্রিত দহন।
সে দহনের সংজ্ঞা কি বলেছেন, যে ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় ভৌত মাধ্যমে অক্সিজেনের উপস্থিতিতে জৈব ও অজৈব বস্তুর অনিয়ন্ত্রিত জারণের ফলে কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয় এবং তাপ ও আলোর শক্তির নির্গত হয় তাকে দহন বলে। শোষণ ও দহনের সাদৃশ্য। উভয় ক্ষেত্রেই O2 প্রয়োজন হয়, উভয় ক্ষেত্রেই সঞ্চিত শক্তির মুক্তি ঘটে, উভয় ক্ষেত্রেই জটিল জৈব যৌগের রাসায়নিক বন্ধনগুলি ভেঙে সরলীকৃত যৌগে রূপান্তরিত হয়, উভয় ক্ষেত্রেই CO2 ও H2O উৎপন্ন হয়। শোষণ এক প্রকার নিয়ন্ত্রিত দহন। কেন বলেছে? কারণ দহনে কাঠ কয়লা পোড়ানো ও তার থেকে তাপশক্তি বের হওয়ার সঙ্গে শোষণে শর্করার জারণের মিল পাওয়া যায়। কোষের ভেতরে শর্করার জারণ নির্দিষ্ট তাপমাত্রায় ধীর গতিতে ধাপে ধাপে উৎসেচকের সাহায্যে ঘটে। অর্থাৎ শোষণেও দহনের মতো বস্তুকে পুড়িয়ে তাপ শক্তি তৈরি হয়, কিন্তু ধীর গতিতে। তাই শোষণ হলো নিয়ন্ত্রিত দহন। এবারে শোষণ ও দহনের মধ্যে পার্থক্য। স্থান। শোষণের ক্ষেত্রে বলছে যে এটি কোষীয় পদ্ধতি, জীবদেহের সজীব কোষে ঘটে, কিন্তু দহন সেটা তো অকোষীয় পদার্থ, অকোষীয় পদ্ধতি, জড় বস্তুতে সম্পন্ন হয়। বিক্রিয়ার প্রকার। যদি আমি শোষণ দিই তো সেটা জৈব রাসায়নিক এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়া, কিন্তু দহন ভৌত রাসায়নিক এবং অনিয়ন্ত্রিত প্রক্রিয়া। তারপরে আসছে বিক্রিয়ার ধাপ। যদি আমি শোষণ বলি তো শোষণ একাধিক ধাপে বিক্রিয়া ঘটে, কিন্তু দহন একটি ধাপে বিক্রিয়া ঘটে। শোষণের ক্ষেত্রে উৎসেচকের প্রয়োজন হয়, কিন্তু দহনের ক্ষেত্রে উৎসেচকের প্রয়োজন হয় না। বস্তু। শোষণের ক্ষেত্রে বস্তু হিসাবে শুধু শোষণ বস্তুর জারিত হয়, কিন্তু দহনের ক্ষেত্রে সকল বস্তু দগ্ধ হয়। শোষণের ক্ষেত্রে তাপমাত্রা বলতে প্রক্রিয়াটি শুরুর সময় কম তাপমাত্রা দরকার হয়, কিন্তু দহনের ক্ষেত্রে প্রক্রিয়াটি শুরুর সময় অধিক তাপমাত্রার প্রয়োজন। অক্সিজেন। মুক্ত অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে শোষণ ঘটে, বাট দহনের ক্ষেত্রে মুক্ত অক্সিজেন অবশ্যই দরকার। শক্তির সঞ্চয়। শোষণের ক্ষেত্রে প্রায় 40% শক্তি জমা থাকে, বাট দহনের ক্ষেত্রে শক্তি জমা থাকে না। শক্তি আবদ্ধকরণ। শোষণের ক্ষেত্রে এডিপি রূপে শক্তি আবদ্ধ হয়, বাট দহনের ক্ষেত্রে এডিপি তৈরি হয় না, ফলে শক্তির আবদ্ধকরণ ঘটে না। শোষণের ক্ষেত্রে আলো উৎপন্ন হয় না, বাট দহনের ক্ষেত্রে আলো উৎপন্ন হয়। এরপরে আবার আমরা শোষণকে আরো দুভাগে ভাগ করে পড়বো, সেটা হচ্ছে বহিঃশোষণ আর অন্তঃশোষণ। জীবদেহে শোষণ প্রক্রিয়া দুটি পর্যায়ে সম্পন্ন হয়, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন আর একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশন কি বলছে? জীবদেহের শোষণ অঙ্গ ও পরিবেশের বায়ুর মধ্যে গ্যাসীয় পদার্থের আদান প্রদান, অর্থাৎ শ্বাস কার্যকে বহিঃশোষণ বলা হয়। এটি এক প্রকার যান্ত্রিক প্রক্রিয়া, যেভাবে শক্তির মুক্তি ঘটে না। এই প্রক্রিয়াটি শ্বাসতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়। সেকেন্ড বলছে অন্তঃশোষণ বা ইন্টারনাল রেসপিরেশন। কোষ ও তার পার্শ্বস্থ পরিবেশের মধ্যে গ্যাস বিনিময় ও O2 এর সাহায্যে কোষস্থ খাদ্যবস্তুর জারণ এবং তার ফলে উৎপন্ন CO2 কোষ থেকে বেরিয়ে আসাকে অন্তঃশোষণ বলা হয়। এটি এক প্রকার জৈব রাসায়নিক প্রক্রিয়া, সেখানে শক্তির মুক্তি ঘটে। এবারে আমরা বহিঃশোষণ ও অন্তঃশোষণের মধ্যে যে পার্থক্য আছে সেটা বলব। বলছে বহিঃশোষণ যে ক্ষেত্রে বলছে যে সব ধরনের জীবে ঘটে না, আর অন্তঃশোষণ সব ধরনের জীবে ঘটে। বহিঃশোষণের দুটো পর্যায়,
প্রশ্বাস, নিঃশ্বাস। আর অন্তঃশোষণের 4টে পর্যায়: গ্লাইকোলাইসিস, জারকীয় ডিকার্বক্সিলেশন, ক্রেবস সাইকেল, ইলেকট্রন পরিবহন তন্ত্র ও প্রান্তীয় শোষণ। বহিঃশোষণের ক্ষেত্রে শক্তির মুক্তি ঘটে না, আর অন্তঃশোষণের ক্ষেত্রে শক্তির মুক্তি ঘটে। বহিঃশোষণের ক্ষেত্রে সেটা শ্বাসঅঙ্গে ঘটে, আর অন্তঃশোষণের ক্ষেত্রে সেটা কোষের ভেতরে ঘটে। বহিঃশোষণ গ্যাসের বিনিময় পদ্ধতি, অন্তঃশোষণ অপচিতিমূলক বিপাক পদ্ধতি। যদি বহিঃশোষণ বলি তাহলে সেটা ভৌত প্রক্রিয়া, বাট অন্তঃশোষণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। বহিঃশোষণ প্রয়োজন অতটাও নেই, বাট অন্তঃশোষণ অবশ্যই প্রয়োজন। শোষণের গুরুত্ব, ফার্স্ট হচ্ছে শক্তির মুক্তি। তাহলে এখানে দেখতে পাচ্ছ শক্তির মুক্তি বলছে শোষণের ফলে কোষস্থ খাদ্যবস্তুর মধ্যে যে সঞ্চিত স্থৈতিক শক্তি সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয় ও শক্তির মুক্তি ঘটে। এই শক্তির সাহায্যে জীবদেহের বিভিন্ন জৈবিক ক্রিয়া সম্পন্ন হয়। শক্তির ব্যবহার ও রূপান্তর, এই প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যে ব্যবহৃত হয় ও অন্যান্য শক্তিকে রূপান্তরিত হয়। ফ্ল্যাজেলা ও সিলিয়ার চলনে কোষের পিনোসাইটিস, ফ্যাগোসাইটোসিস এবং সক্রিয় পরিবহনে এই শক্তি ব্যবহৃত হয়। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য, সবাত শোষণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পরিবেশ থেকে গৃহীত হয় এবং শোষণের ফলে উৎপন্ন CO2 পরিবেশে নির্গত হয়। ফলে পরিবেশে O2 ও CO2 এর মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে। এরপরে আসছে জৈব জ্যোতি বিচ্ছুরণ বা বায়োলুমিনেন্স। সেটা কি? লুসিফেরিন নামক প্রোটিন, O2, ATP ও অজৈব রসায়নের উপস্থিতিতে লুসিফারেজ উৎসেচক দ্বারা জারিত হয়ে আলোর বিচ্ছুরণ ঘটে। একে জৈব জ্যোতি বিচ্ছুরণ বলা হয়। লুসিফেরিন প্লাস O2 প্লাস ATP সবগুলো মিশে উৎপন্ন হয় অক্সিলুসিফেরিন প্লাস CO2 প্লাস MP প্লাস PP মানে পাইরোফসফেট প্লাস আলো। এই পদ্ধতির দ্বারা জোনাকি ও সামুদ্রিক মাছ আলোক বিচ্ছুরণ ঘটায়। এছাড়া কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়ার দেহে এবং গভীর সমুদ্রের কয়েকটি প্রজাতির অক্টোপাসের চোষক বা সাকারেও এই ধরনের আলোর বিচ্ছুরণ দেখা যায়, যেমন ভিব্রিও, ফিশারি, ব্ল্যাক ড্রাগন মাছ ইত্যাদি। এক্সচেঞ্জ অফ গ্যাসেস, সাধারণত জীব বায়ুমণ্ডল থেকে শোষণের সময় প্রয়োজনীয় O2 গ্রহণ করে এবং শোষণের মাধ্যমে দেহে উৎপন্ন CO2 পরিবেশে ত্যাগ করে। এই প্রক্রিয়াকে গ্যাসের বিনিময় বা এক্সচেঞ্জ অফ গ্যাসেস বলা হয়। গ্যাসের বিনিময়ের প্রধান ভৌত প্রক্রিয়াটি হল ব্যাপন। উদ্ভিদের ক্ষেত্রে দিনের বেলায় সালোক সংশ্লেষ ও শোষণ একসঙ্গে সম্পন্ন হয়, রাতে শুধুমাত্র শোষণ সংঘটিত হয়। সেই জন্য উদ্ভিদে দিবারাত্রি গ্যাসের বিনিময় চলতে থাকে। রেসপিরেটরি সারফেস বা শোষণ তল, যে তলের মাধ্যমে জীবদেহে গ্যাসের বিনিময় ঘটে, ব্যাপন প্রক্রিয়া দ্বারা অবশ্যই ঘটে, তাকে বলা হয় শোষণ তল। বৈশিষ্ট্য: শোষণ তল অবশ্যই গ্যাসীয় বিনিময়ের জন্য ভেদ্য হবে। শোষণ তল অতি অবশ্যই পাতলা হবে, কারণ ব্যাপন সবচেয়ে ভালো হয় 1 মিলিমিটার বা তার কম পুরুত্বের তলের মধ্যে। শোষণ তল প্রসারিত হওয়া প্রয়োজন যাতে জীবের প্রয়োজনীয় গ্যাসের বিনিময় বেশি ঘটতে পারে। উদ্ভিদে গ্যাসের বিনিময়ের স্থান বা sites of gaseous exchange in plants.
উদ্ভিদ দেহে সুনির্দিষ্ট শ্বাসঅঙ্গ অনুপস্থিত। সাধারণত উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতায় কোষান্তর রন্ধ্রযুক্ত প্যারেনকাইমা কলা বর্তমান, যার মাধ্যমে গ্যাসের বিনিময় ঘটে। উদ্ভিদে শোষণজনিত চলন দেখতে পাওয়া যায় না। উদ্ভিদের শ্বসন তলটি জলের সূক্ষ্ম পাতলা স্তর দিয়ে ঢাকা থাকে। শ্বসন তলের মধ্য দিয়ে গ্যাসের ব্যাপন হওয়ার আগে গ্যাসগুলি জলে দ্রবীভূত হওয়া প্রয়োজন। উদ্ভিদ দেহে কোষ প্রাচীরই প্রধান শোষণ তলের ভূমিকা পালন করে। জলজ উদ্ভিদে জলে নিমজ্জিত দেহতরলের দেহচ্ছেদের মাধ্যমে গ্যাসের বিনিময় ঘটে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ দেহে কয়েকটি নির্দিষ্ট স্থানে গ্যাসের বিনিময় ঘটে, যেমন পত্ররন্ধ্র, লেন্টিসেল আর শ্বাসমূল। পত্ররন্ধ্র বা স্টোমাটা। উদ্ভিদের নির্দিষ্ট অঙ্গে ত্বক একটি অবিচ্ছিন্ন আচ্ছাদন গঠন করলেও কিছু ক্ষেত্রে ওই আচ্ছাদনে বা ত্বকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্র বর্তমান, যাদের পত্ররন্ধ্র বলা হয়। এগুলি কচি কাণ্ডের ত্বকে, স্থলজ বিষমপৃষ্ঠ পাতার নিম্নত্বকে, স্থলজ সমাঙ্কপিষ্ঠ পাতার উভয় ত্বকে, ভাসমান জলজ উদ্ভিদের ঊর্ধ্বত্বকে অবস্থিত। প্রতিটি রন্ধ্রের দুপাশে দুটি বিশেষ আকৃতির অর্ধচন্দ্রাকৃতি রক্ষীকোষ বা গার্ড সেল ও রক্ষীকোষ দুটির মাঝে পত্ররন্ধ্র ছিদ্র বর্তমান। রক্ষীকোষ দুটির সন্নিহিত কোষগুলিকে সহকারী বা আনুষঙ্গিক কোষ বলা হয়। পত্ররন্ধ্র ছিদ্রের মাধ্যমে কোষের বিনিময় ঘটে। এই যে পত্ররন্ধ্রের ছিদ্র, তার মাধ্যমে এখানে গ্যাসীয় আদান প্রদান ঘটছে। আর এই যে আমাদের পত্ররন্ধ্র ছিদ্র, এই যে পত্ররন্ধ্র, তার দুই ধারে রয়েছে আমাদের রক্ষীকোষ বা গার্ড সেল। আর গার্ড সেলের মধ্যে দেখো আছে আমাদের সহকারী কোষ। এর পরবর্তী আমাদের আসবে লেন্টিসেল। লেন্টিসেল বলেছে গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডের এক ধরনের ছোট ছোট ছিদ্র দেখা যায়। এগুলি মূলত ত্বকের বিদীর্ণ কিউটিকল বিহীন অংশ, এদের লেন্টিসেল বলা হয়। কাষ্ঠল উদ্ভিদের কাণ্ডে, কাণ্ডের কচি শাখায়, আপেল, কুল ইত্যাদি ফলের মসৃণ গাত্রে, কচি মূলের গাত্রে লেন্টিসেল বর্তমান। লেন্টিসেল দেখতে উত্তল লেন্সের মতো, এদের মধ্যে দিয়ে গ্যাসের বিনিময় ঘটে। শ্বাসমূল বা নিউম্যাটোফোর। আচ্ছা, শ্বাসমূল বা নিউম্যাটোফোর এবার আমাদের আলোচনার বিষয় বলছে। বান, কেওড়া, সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি লবণাম্বু উদ্ভিদ মানে ম্যানগ্রোভ প্ল্যান্টস লবণাক্ত ও কর্দমাক্ত স্থানে জন্মায়। এই ধরনের মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ায় শ্বাসকার্যের অসুবিধা হয়। তাই ওইসব উদ্ভিদে মূলের শাখা প্রশাখাগুলি মাটির কিছুটা ওপরে খাড়াভাবে উঠে এসে শ্বাসমূলে পরিণত হয়। এই মূলের একাধিক শ্বাসছিদ্রের মাধ্যমে বায়ুর অক্সিজেন মূলে প্রবেশ করে। এরপরে আমরা কি পড়ব? পরিবেশের কিছু জেনে রাখতে হবে, কিছু বিশেষ কথা। সেটা হচ্ছে পরিবেশের সাথে সহজে গ্যাসের বিনিময় ঘটানোর ব্যবস্থা বেশিরভাগ প্রাণীর নেই। তাই প্রাণীদের শ্বাসঅঙ্গ থাকে। প্রাণীদের কলা সামগ্রী উদ্ভিদের মতো আলগাভাবে সজ্জিত নয়, ফলে ব্যাপন প্রক্রিয়া দ্বারা গ্যাসের বিনিময় সম্ভব না। প্রাণীদের শ্বাসঅঙ্গ দেহের অভ্যন্তরে বর্তমান। ওই অঙ্গ কিছু আনুষঙ্গিক অঙ্গকে নিয়ে গ্যাসের বিনিময় প্রক্রিয়া চালায়। উদ্ভিদের তুলনায় প্রাণীদের জৈবিক ক্রিয়া অনেক বেশি, সেই জন্য বাড়তি অক্সিজেন এবং তার জন্য বিশেষ শ্বাসঅঙ্গ প্রয়োজন।
কিন্তু উদ্ভিদের নির্দিষ্ট সাসঙ্গ না থাকার কারণ কি? এক হচ্ছে উদ্ভিদের জৈবিক ক্রিয়ার হার প্রাণীদের তুলনায় কম, সেই জন্য বাড়তি O2 এর প্রয়োজনও হয় না। উদ্ভিদে গ্যাসের বিনিময়ের স্থান প্রধানত পাতা, কাণ্ড ও মূলের ত্বকে অবস্থিত, ফলে গ্যাসের পরিবহন একটি অনাবশ্যকীয় ঘটনা। কলাকোষ আলগাভাবে সজ্জিত থাকে, যার ফলে ব্যাপন প্রক্রিয়ায় সহজেই গ্যাসের বিনিময় ঘটে। উপরন্তু উদ্ভিদ দেহে সজীব কোষগুলি পৃষ্ঠতলের খুব কাছাকাছি থাকায় খুব তাড়াতাড়ি গ্যাসের বিনিময় ঘটে। দিনের বেলায় সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন O2কে উদ্ভিদ শোষণ ক্রিয়ায় ব্যবহার করে এবং শোষণ ধীর গতিতে হয়। কোষীয় শোষণ, গ্লাইকোলাইসিস, সন্ধান, টিসিএ সাইকেল এবং ইলেকট্রন পরিবহন তন্ত্র, সেলুলার রেসপিরেশন, গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন মানে অ্যানারোবিক, টিসিএ সাইকেল অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এরপরে আমাদের আলোচ্য বিষয়। প্রতিটি সজীব কোষে দিবারাত্রি শোষণ সম্পন্ন হয়। কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যের স্থৈতিক শক্তির মুক্তি ঘটায়। শোষণের সময় কোষের মধ্যে সঞ্চিত গ্লুকোজের রাসায়নিক বন্ধন ভেঙে যায় এবং শক্তিবাহী ইলেকট্রন এক অণু থেকে অন্য অণুতে স্থানান্তরিত হয়। এভাবে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন তার শক্তি ত্যাগ করতে করতে সর্বশেষে একটি ইলেকট্রন গ্রাহক দ্বারা গৃহীত হয়। সর্বশেষ ইলেকট্রন গ্রাহকের প্রকৃতি অনুযায়ী শোষণ 3 প্রকারের হয়: সবাত শোষণ, অবাত শোষণ আর সন্ধান। সবাত শোষণ হচ্ছে সর্বশেষ ইলেকট্রন গ্রাহক মুক্ত অক্সিজেন। অবাত শোষণ সর্বশেষ ইলেকট্রন গ্রাহক অক্সিজেন যুক্ত অজৈব অণু। আর সন্ধান সর্বশেষ ইলেকট্রন গ্রাহক কোনো জৈব অণু। ফার্স্ট, সবাত শোষণ, অ্যারোবিক রেসপিরেশন বলছে যে শোষণ প্রক্রিয়ায় বায়ুজীবী জীবে শোষণ বস্তু যেমন মূলত গ্লুকোজ উৎসেচকের নিয়ন্ত্রণে মুক্ত অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে জারিত হয়ে CO2 ও H2O উৎপন্ন করে ও শোষণ বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ জারণে উৎপন্ন শক্তির কিছুটা রাসায়নিক শক্তিরূপে এডিপিতে আবদ্ধ হয় ও বাকিটা তাপ শক্তিরূপে মুক্ত হয়, তাকে সবাত শোষণ বলে। এই শোষণ বস্তু থেকে অপসারিত ইলেকট্রনের সর্বশেষ গ্রাহক হলো আণবিক অক্সিজেন। স্থান: সবাত শোষণ সমস্ত বায়ুজীবীর কোষে দেখা যায়। সবাত শোষণের বিভিন্ন পর্যায়গুলি কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। সামগ্রিক রাসায়নিক বিক্রিয়া: বায়ুজীবী জীবে সবাত শোষণের রাসায়নিক বিক্রিয়া নিম্নরূপ। বলছে গ্লুকোজের সাথে 6 অণু অক্সিজেন যুক্ত হয়ে উৎপন্ন হলো 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল আর 686 কিলো ক্যালোরি মুক্ত তাপ শক্তি। বায়ুজীবী জীব কাকে বলে? যেসব জীব পরিবেশের মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তাদের বায়ুজীবী জীব বলে, যেমন সমস্ত উন্নত উদ্ভিদ ও উন্নত প্রাণী। কয়েকটি বায়ুজীবী ব্যাকটেরিয়ার কোষে সবাত শোষণের বিক্রিয়া। ব্যাকটেরিয়ার নামগুলো বলেছে নাইট্রোব্যাক্টর সদৃশ ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাস সদৃশ ব্যাকটেরিয়া আর থায়োব্যাসিলাস সদৃশ ব্যাকটেরিয়া। নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, থায়োব্যাসিলাস। যদি নাইট্রোব্যাক্টর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া এরকম হবে: HNO2 প্লাস O2 থেকে উৎপন্ন হবে 2HNO3 প্লাস শক্তি।
যদি নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয় তাহলে 2NH3+3O2 থেকে উৎপন্ন হবে 2HNO2 প্লাস 2H2O প্লাস শক্তি। আর যদি থায়োব্যাসিলাস হয় তাহলে 2S প্লাস 3O2 প্লাস 2H2O উৎপন্ন হবে 2H2SO4 প্লাস শক্তি। সংক্ষিপ্তসার, সবাত শোষণ প্রক্রিয়াটি 4টি ধাপে হয়। এগুলি হলো গ্লাইকোলাইসিস, পাইরুভেটের জারকীয় ডিকার্বক্সিলেশন বা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট, থার্ড হচ্ছে টিসিএ সাইকেল, ফোর্থ হলো ইলেকট্রন পরিবহন তন্ত্র ও প্রান্তীয় শোষণ মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অ্যান্ড টার্মিনাল রেসপিরেশন। এরপরে আমরা পড়বো অ্যানিওট্রপিক রেসপিরেশন বা অবাত শোষণ, যে শোষণে শোষণ বস্তু অবায়ুজীবী জীবের কোষে উৎসেচকের নিয়ন্ত্রণে অক্সিজেনযুক্ত অজৈব যৌগের অক্সিজেন দ্বারা অসম্পূর্ণভাবে জারিত হয়ে CO2 ও জৈব যৌগের সঙ্গে কম সংখ্যক এডিপি তৈরি করে তাকে অবাত শোষণ বলে। এই শোষণ বস্তু থেকে অপসারিত ইলেকট্রনের সর্বশেষ গ্রাহক অক্সিজেনযুক্ত অজৈব যৌগ স্থান। অবাত শোষণ মূলত অণুজীবে ঘটে, আবার উন্নত জীবের কোষেও দেখা যায়। অবাত শোষণের বিক্রিয়াটি প্রধানত কোষের সাইটোপ্লাজম ও কোষ পর্দা দ্বারা গঠিত মেসোজোম নামক কোষীয় গঠন ঘটে। যখন কোনো কোষ তার প্রয়োজনীয় অক্সিজেন পায় না বা মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতির দরুন অক্সিজেন ব্যবহার করতে পারে না, তখনই কোষে অবাত শোষণ ঘটে। সামগ্রিক রাসায়নিক বিক্রিয়া, অবাত শোষণের সামগ্রিক রাসায়নিক বিক্রিয়াটি বিভিন্ন শোষণ বস্তুর সাপেক্ষে বিভিন্ন হয়। শোষণ বস্তু যখন গ্লুকোজ, তখন গ্লুকোজের সাথে 12NO3- যুক্ত হবে, আর যখন শোষণ বস্তু পাইরুভিক অ্যাসিড হবে তখন পাইরুভিক অ্যাসিডের সাথে H2SO4 যুক্ত হবে। ঠিক আছে, প্রাণী কোষে অবাত শোষণ, ফিতাকৃমি, গোলকৃমি প্রভৃতি পরজীবী প্রাণী এবং পরিণত আরবিসি ও পেশি কোষে অবাত শোষণ দেখা যায়। আরবিসিতে মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতিতে অবাত শোষণ ঘটে। পেশি কোষে অতিরিক্ত শক্তির চাহিদা মেটাতে অবাত শোষণের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। অ্যানারোবস মানে অবায়ুজীবী জীব, যে সমস্ত জীব বায়ুর মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে তাদের অবায়ুজীবী জীব বলে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট অবায়ুজীবী। সম্পূর্ণ অবায়ুজীবী, যে অবায়ুজীবী জীবের বেঁচে থাকার জন্য মুক্ত অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না তাদের সম্পূর্ণ অবায়ুজীবী বলা হয়, যেমন ক্লস্ট্রিডিয়াম। আর অসম্পূর্ণ অবায়ুজীবী মানে যে অবায়ুজীবী জীব অক্সিজেনযুক্ত পরিবেশে বাঁচতে পারে তাকে অসম্পূর্ণ অবায়ুজীবী জীব বলা হয়। এইরূপ অবায়ুজীবী অবাত ও সবাত শোষণ উভয়ই করতে পারে, যেমন স্ট্যাফাইলোকক্কাস, ইস্ট, প্যারাকক্কাস ডিনাইট্রিফিকেশন। এরপরে সবাত শোষণ ও অবাত শোষণের কিছু পার্থক্য আমরা জানব। ঠিক আছে, আগে একবার এই ছকটা দেখে নাও। এক অণু গ্লুকোজ থেকে উৎপন্ন হবে 2 অণু পাইরুভেট, যেটা উৎপন্ন হওয়ার জন্য এডিপির সাথে ফসফেট গ্রুপ মিশে 2 অণু এটিপি উৎপন্ন হবে এবং 2 অণু NAD+ এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন হবে 2NADH+ 2H+। এই ঘটনাটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। আর অক্সিজেনের অনুপস্থিতি অন্তিম পর্যায়, এটা প্রাণী কোষে ঘটতে পারে, উদ্ভিদ কোষে ঘটতে পারে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে CO2 মুক্ত হবে, আর প্রাণী কোষের ক্ষেত্রে 2NADH+ 2H+ থেকে উৎপন্ন হবে 2NAD+।
প্রাণী কোষের ক্ষেত্রে 2 অণু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে 2 অণু অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। তারপরে এই 2 অণু অ্যাসিটালডিহাইড থেকে আবার ওই সেম প্রাণীতে যেমন ঘটেছিল এখানে, সেইটা এখানেও ঘটলো, আর শেষমেশ উৎপন্ন হবে 2 অণু ইথানল। এবারে সবাত ও অবাত শোষণের পার্থক্য। অক্সিজেন মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সবাত শোষণ হয়, আর অবাত শোষণ মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেন যৌগের উপস্থিতিতে হয়। স্থান সবাত শোষণ সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় হয়, আর অবাত শোষণ শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়। সবাত শোষণের 4টি স্টেপ: গ্লাইকোলাইসিস, পাইরুভেটের জারকীয় ডিকার্বক্সিলেশন, ক্রেবস সাইকেল, ইলেকট্রন পরিবহন তন্ত্র, প্রান্তীয় শ্বসন। আর অবাত শোষণ 2টো স্টেপ: গ্লাইকোলাইসিস ও অন্তিম পর্যায়। শোষণ বস্তুর জারণ শোষণ বস্তু সম্পূর্ণরূপে জারিত হয় এখানে শুধু অবাত শোষণের ক্ষেত্রে, আর অবাত শোষণের ক্ষেত্রে শোষণ বস্তু আংশিকভাবে জারিত হয়। শক্তির উৎপাদন সবাত শোষণের ক্ষেত্রে প্রতি গ্লুকোজ অণুর সম্পূর্ণ জারণের ফলে 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়, আর অবাত শোষণের ক্ষেত্রে প্রতি অণু গ্লুকোজ জারণ ঘটলে 36 থেকে 50 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আর নেক্সট, প্রান্তীয় ইলেকট্রন গ্রাহক সবাত শোষণের ক্ষেত্রে হচ্ছে মুক্ত অক্সিজেন, আর অবাত শোষণের ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন যুক্ত অজৈব যৌগ। প্রান্তীয় শোষণ সবাত শোষণের ক্ষেত্রে দীর্ঘকালীন ধরে হয়, আর অবাত শোষণের ক্ষেত্রে সংক্ষিপ্ত হয়। জীবদেহ সংগঠন সবাত শোষণের ক্ষেত্রে অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীদেহে ঘটে, আর অবাত শোষণ প্রধানত অণুজীব ও কিছু পরজীবী প্রাণীতে দেখা যায়। এছাড়া উন্নত প্রাণীতে সাময়িক O2 এর অনুপস্থিতিতে ঘটে।